ওয়েলকাম টু বঙ্গ ট্রেডার। আসুন বাংলায় শিখি শেয়ার বাজার। আমি রিপন বিশ্বাস, আপনাদের বন্ধু, সহযাত্রী, সহপাঠী। আসুন একসাথে শেয়ার বাজার শিখি। আজকে আমরা শিখব এমএসিডি। এমএসিডির ফুল ফর্ম হচ্ছে মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স ডাইভারজেন্স। এটি একটি টেকনিক্যাল ইন্ডিকেটর। এটাকে আবিষ্কার করেন গ্যালেন্ট আপেল 1979 সালে। এমএসিডির বিশেষত্ব এবং কেন এটি জনপ্রিয় একটু দেখে নিই। শেয়ার বাজার, ফিউচার বাজার, কমোডিটি বাজার বা ফরেক্স বাজার সব ক্ষেত্রেই এটা সমান উপযোগী এবং শর্ট টার্ম ট্রেডার হোক বা লং টার্ম ট্রেডার সবার জন্য কার্যকরী। এর বিশেষত্ব হচ্ছে এর স্টপ লস খুব ছোট হয় কিন্তু টার্গেট হয় অনেক বড়। এমএসিডি কি, এমএসিডি কিভাবে কাজ করে, এমএসিডি ব্যবহার করে কিভাবে কেনাবেচা করা যায়, এগুলো সব আমরা জানবো। এমএসিডি অর্থাৎ মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স ডাইভারজেন্স। এটি একটি ট্রেন্ড ফলোয়িং ইন্ডিকেটর। এটি ট্রেন্ডিং বাজারে খুব ভালো কাজ করে। ট্রেন্ড ফলোয়িং ইন্ডিকেটর যেমন মুভিং অ্যাভারেজ এবং সুপার ট্রেন্ড। মুভিং অ্যাভারেজ সম্বন্ধে যদি বিস্তারিত জানতে চান তার জন্য একটা ভিডিও বানানো আছে আগে থেকেই, সেটা আপনি দেখে নিতে পারেন। দেখুন এই নিচে যেটা প্লট হয়ে গেল এটা হচ্ছে এমএসিডি। এখন কনফিউজিং লাগছে আপনার কাছে, কিন্তু ধীরে ধীরে এটা খুব পরিষ্কার হয়ে যাবে। এমএসিডি কিভাবে তৈরি হয়? এমএসিডি তৈরি হয় এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ দিয়ে। এই মুভিং অ্যাভারেজ নিয়ে একটা ভিডিও দেওয়া আছে অলরেডি, আপনারা এটা দেখে নিতে পারেন। এমএসিডি লাইন বা ফার্স্ট লাইন এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে লাইনটা রয়েছে ব্লু লাইন, এটা হচ্ছে এমএসিডি লাইন বা ফার্স্ট লাইন। এরপরে দেখুন সিগন্যাল লাইন বা স্লো লাইন, এটা অরেঞ্জ কালারের যে লাইনটা রয়েছে এইটা হচ্ছে আপনার সিগন্যাল লাইন। এরপরে জিরো লাইন রয়েছে, এই যে উপরের দিকে যে ভলিউমের মতো দাগ রয়েছে এবং নিচের দিকে যে ভলিউমের মতো দাগ রয়েছে এর মাঝবর্তী একটা সূক্ষ্ম দাগ রয়েছে, এর উপরেই এটা ঘোরাঘুরি করে। তো এই যে মাঝখানের যে জায়গাটা রয়েছে বা দাগটা রয়েছে এটা হচ্ছে জিরো লাইন বা বেস লাইন, বা অনেকে এটাকে সেন্টার লাইনও বলে। এরপরে রয়েছে হিস্টোগ্রাম। এই যে ভলিউমের মতো যেটা দেখতে পাচ্ছেন আপনারা উপরে এবং নিচে, এটা হচ্ছে হিস্টোগ্রাম। ইএমএ ক্যালকুলেশন, ইএমএ লাইন 12 ডে ইএমএ এবং 26 ডে ইএমএ দিয়ে তৈরি হয়। অর্থাৎ এমএসিডি লাইন যেটা সেটা হচ্ছে 12 ডে ইএমএ এবং সিগন্যাল লাইন যেটা হচ্ছে 26 ডে ইএমএ। এই ডে লেখা রয়েছে বলে আপনারা ভাববেন না যে এক দিনের এক একটা ক্যান্ডেল। আসলে আপনি যে টাইম ফ্রেম ব্যবহার করবেন, যদি আপনি 5 মিনিটের টাইম ফ্রেম ব্যবহার করেন তাহলে 12টা 5 মিনিটের ক্যান্ডেলের যে ইএমএ সেটা ক্যালকুলেট হবে এবং 26 ডিএমএ অর্থাৎ 26টা ক্যান্ডেলের যে গড় সেটা দিয়ে ইএমএ তৈরি হবে। ইএমএ সম্বন্ধে যদি বিস্তারিত জানতে হয় তাহলে মুভিং অ্যাভারেজের ভিডিওটা আপনি অবশ্যই দেখে নেবেন, তাহলে পরিষ্কার হয়ে যাবে। এরপরে রয়েছে যেটা বেস লাইন বা যেটাকে বলে এমএসিডি লাইন, ওটা হচ্ছে 9 ডিএমএ দিয়ে, অর্থাৎ 9 ইএমএ দিয়ে ওটা তৈরি। এমএসিডির ডিফল্ট সেটিং হচ্ছে 12, 26 এবং 9। আপনি আপনার ইচ্ছা মতো এই সেটিংটাকে পরিবর্তন করতে পারেন, কিন্তু আমি বলবো এটা হচ্ছে বেস্ট সেটিং, তাই এটা পরিবর্তন করার কোনো দরকার নেই। তবুও যদি আপনি করতে চান তাহলে আপনি অবশ্যই এটাকে করতে পারেন। এবার আমরা জানবো এমএসিডি লাইন এবং সিগন্যাল লাইন দিয়ে কি করে আমরা বাইং সেলিং করতে পারি। এমএসিডি লাইন এবং সিগন্যাল লাইন এটা যখন ক্রস করে, সেই ক্রসের সাথে সাথে আমাদের একটা সিগন্যাল দেয়। সেই সিগন্যাল দুই রকমের হতে পারে, একটা হচ্ছে পজিটিভ ক্রস ওভার, আরেকটা হচ্ছে নেগেটিভ ক্রস ওভার। আমরা পজিটিভ ক্রস ওভারে আমরা বাইং করি এবং নেগেটিভ ক্রস ওভারে আমরা সেলিং করি। এই পজিটিভ ক্রস ওভারকে অনেকে বুলিশ ক্রস ওভারও বলে এবং নেগেটিভ ক্রস ওভারকে বিয়ারিশ ক্রস ওভারও বলা হয়। যখন এই সিগন্যাল লাইনকে এই ফার্স্ট লাইন যখন ক্রস করছে নিচের থেকে উপরের দিকে, তখন এটা হবে বাইং সিগন্যাল, এবং যখন ফার্স্ট লাইন স্লো লাইনকে উপরের থেকে নিচের দিকে ক্রস করবে তখন এটা হবে সেলিং সিগন্যাল। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সিগন্যাল হয়েছে, এটা বাইং সিগন্যাল, আর এটা যেটা হয়েছে এটা হচ্ছে সেলিং সিগন্যাল। তো আমরা এই সিগন্যাল দেখে বাইং এবং সেলিং করতে পারি। এবার দেখুন এই যে ক্রস ওভারগুলো রয়েছে
একটা বললাম পজিটিভ ক্রসওভার, একটা নেগেটিভ ক্রসওভার। এটা হলেই কি আমরা বাইং করব বা সেলিং করব সেটা আমরা দেখব। দেখুন এখানে কিন্তু ক্রস করেছে, ফার্স্ট লাইন স্লো লাইনকে ক্রস করেছে। তো এখানে আমাদের বাইং সিগন্যাল হয়েছে। এটাকে বলা হয় স্ট্রং বাইং সিগন্যাল, কারণ বেস লাইনের উপরে যে বাইং সিগন্যালগুলো হয়, যে পজিটিভ ক্রসওভার হয়, সেটা হচ্ছে খুব স্ট্রং। এবারে দেখুন যখন এই বেস লাইনের নিচে আমাদের বাইং সিগন্যাল দিচ্ছে, পজিটিভ ক্রসওভার দিচ্ছে, তখন এখানে কিন্তু আমরা বাইং করব না। কেননা যতক্ষণ এই বেস লাইনের নিচে রয়েছে ততক্ষণ এটা বেয়ারিশ, এবং যখন দেখা গেল যে এই বেস লাইনের উপরে দুটো লাইন উঠে গেছে তখন আমরা এখানে বাইং করতে পারি, অর্থাৎ সিগন্যাল স্ট্রং হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচে ক্রসওভার হয়েছে, কিন্তু যখন এই উপরে গেছে তখন এখানে স্ট্রং বুলিশ সিগন্যাল দিয়েছে। এখানে নেগেটিভ ক্রসওভারে দেখুন যখন এই বেস লাইনের নিচে নেগেটিভ ক্রসওভার হবে তখন এটা স্ট্রং হবে, কিন্তু যখন দেখা যাচ্ছে এই বেস লাইনের উপরে নেগেটিভ ক্রসওভার দিয়েছে তখন এ কিন্তু দুর্বল সিগন্যাল। কিন্তু যখন এই স্লো লাইন এবং যখন ফার্স্ট লাইন যখন এই বেস লাইনের নিচে পৌঁছে যাচ্ছে তখন কিন্তু এটা স্ট্রং বিয়ারিশ সিগন্যাল হয়েছে। এখানে দেখুন সেরকমই দেখাচ্ছে, যখনই এখানে ক্রসওভার হয়েছে, ক্রসওভার পরে এটা দুর্বল ছিল, যখন এখানে চলে এসছে অর্থাৎ বেস লাইনের নিচে চলে আসছে তখন এটা স্ট্রং সিগন্যাল। তো এই সিগন্যালে আমরা বাইং সেলিং করতে পারি। আপনারা এটা একটু মোটামুটি দেখে নেন, এরপরে বিস্তারিত রয়েছে, আমরা চার্টেও যাব, সমস্ত কিছু দেখব। তো একটা অনুরোধ করব, আপনারা এই যে ভিডিওটা দেখছেন এর পিপিটি আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি, এবং বিভিন্ন স্টকের লেবেল তৈরি করে সেখানে দেওয়া হয় এবং ক্রিপ্টোরও দেওয়া হয়। তো আপনারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন আমার সঙ্গে। টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এবং সাথে সাথে ফেসবুকেও আমার সঙ্গে যুক্ত হতে পারেন। ফেসবুক পেজ লিংকও ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। যদি আপনাদের এই ভিডিওগুলো আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেন। এইগুলো শেখানোর জন্য কিন্তু অনেক টাকা চার্জ নেওয়া হয়। আমি তো কোনো চার্জ নিচ্ছি না, শুধু বলবো যে আপনি একটু শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে একটু রিচ হয়, চ্যানেলটার উন্নতি হলে এখান থেকেও কিছু আর্নিং আমার হতে পারে। তো যাক, প্রমোশন হয়ে গেল। এরপরে আমরা দেখে নেব এমএসিডি ডবল টপ এবং এমএসিডি ডবল বটম। এই যে ডবল টপ এবং ডবল বটমের কথা বলা হচ্ছে, এটা কিন্তু কোনো চার্টের বটম বা টপ নয়, এটা হচ্ছে এমএসিডির ডবল টপ এবং এমএসিডির ডবল বটম। কিরকম দেখুন, এখানে দেখুন আমরা যদি একটা দাগ দেই তাহলে এখানে একটা টপ হচ্ছে, এখানে একটা টপ হচ্ছে, তো এখানে ডবল টপ হয়ে গেল, অর্থাৎ এম প্যাটার্ন তৈরি হয়েছে। তো এরকম যদি হয় তারপরে যদি এই ক্রস ওভার হয় তাহলে কিন্তু খুব একটা ভালো সিগন্যাল সেলিং করার জন্য, অর্থাৎ খুবই শক্তিশালী বেয়ারিশ সিগন্যাল এখানে পাওয়া যায়। এবং ওরকম হচ্ছে ডবল বটম। দেখুন এখানে যদি আমরা দাগ দিই তাহলে দুটো বটম পাচ্ছি, এই একটা বটম, এই একটা বটম, অর্থাৎ এটা ডব্লু প্যাটার্ন তৈরি হচ্ছে। তো এরকম যদি হয় তারপরে যদি এই ক্রস হয় পজিটিভ ক্রস, তাহলে এটা কিন্তু খুব শক্তিশালী একটা বুলিশ সিগন্যাল। তো এখানে আমরা বাই করতে পারি এবং এখানে আমরা সেল করতে পারি। এটা কিভাবে করব আমরা চার্টে যাব, চার্টে গিয়ে অবশ্যই দেখব। এরপরে রয়েছে এমএসিডি হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম কি আগেই বলেছি, হিস্টোগ্রাম কি দেখুন, এই যে বেস লাইন রয়েছে, এই বেস লাইনের নিচে যখন এই স্লো লাইন এবং ফার্স্ট লাইন যখন পৌঁছায় তখন কিন্তু এখানে এই হিস্টোগ্রাম তৈরি হয়, এটা ভলিউমের মতো তৈরি হয়। এবং এই হিস্টোগ্রাম এই যে বেস লাইন রয়েছে, বেস লাইনের থেকে কতটা দূরত্বে রয়েছে সেই হিসাবে কিন্তু এর হাইটটা বাড়ে কমে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবথেকে বেশি দূরত্ব চলে গেছিল, তো এটা বড় হয়েছে, দূরত্ব ধীরে ধীরে কমছে, তো ধীরে ধীরে এটা ছোট হচ্ছে, তো এর দূরত্বটা বোঝায়। এবারে দেখছি হিস্টোগ্রাম পজিটিভ ডাইভারজেন্স। আমরা ডাইভারজেন্স কি, ডাইভারজেন্স হচ্ছে বৈসাদৃশ্য।
দেখুন এখানে এই ধীরে 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 এই হিস্টোগ্রামগুলো ছোট হচ্ছে। তো এটা যদি আমরা জুড়ে দেই তাহলে এটা কিন্তু উপরের দিকে লাইনটা যাচ্ছে, কিন্তু আমাদের প্রাইসটার দিকে যদি আমরা লক্ষ্য রাখি তো প্রাইসটা নিচের দিকে আসছে। তো এটা উপরের দিকে যাচ্ছে, এটা নিচের দিকে যাচ্ছে। তো এটা হয়ে গেল বৈসাদৃশ্য। তো এটাকে আমরা বলি হিস্টোগ্রাম পজিটিভ ডাইভারজেন্স। অর্থাৎ এরকম যদি হয় তাহলে প্রাইসটা উপরের দিকে যেতে পারে, অর্থাৎ বুলিশ হতে পারে। এবং তারপরে যদি আমরা একটু কোনো ক্রস পাই, এখানে দেখুন পজিটিভ ক্রস ওভার পাই, তাহলে আমরা এখানে বাই করতে পারি। নেগেটিভ হিস্টোগ্রাম নেগেটিভ ডাইভারজেন্স তো ঠিক সেরকম। দেখুন এখানে ধীরে 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 হিস্টোগ্রামগুলো ছোট হচ্ছে। তো আমরা যদি এইভাবে যদি মার্ক করি তাহলে এটা নিচের দিকে আসছে, এবং প্রাইসের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে প্রাইস উপরের দিকে যাচ্ছে। তাহলে এটা উপরে যাচ্ছে, এটা নিচে যাচ্ছে, তাহলে বৈসাদৃশ্য তৈরি হলো, অর্থাৎ হিস্টোগ্রাম নেগেটিভ ডাইভারজেন্স তৈরি হয়েছে। এরকম হওয়ার পরে আমরা লক্ষ্য রাখবো যেটা ক্রস ওভার হচ্ছে কিনা, অর্থাৎ নেগেটিভ ক্রস ওভার হচ্ছে কিনা। যখনই এরকম নেগেটিভ ক্রস ওভার হয় তখন এখানে আমরা সেলিং করতে পারি। এবার আমরা দেখব এমএসিডি ডাইভারজেন্স। আমরা তো হিস্টোগ্রাম ডাইভারজেন্স দেখলাম, এবার দেখব এমএসিডি ডাইভারজেন্স। দেখুন এমএসিডি ডাইভারজেন্স কিরকম। এখানে দেখুন একটা ডবল বটমের মতো তৈরি হয়েছে, কিন্তু এটা ডবল বটম না হলেও হয়, কারণ এখান থেকে ধীরে 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 এটা কিন্তু উপরের দিকে যাচ্ছে। আমি যদি এরকম দাগ টানি তাহলে এটা নিচে ছিল, তারপরে এটা উপরে, কিন্তু প্রাইসটা কিন্তু নিচের দিকে আসছে। তার মানে এটা উপরের দিকে যাচ্ছে, এটা নিচের দিকে আসছে, তাহলে হয়ে গেল আমাদের কি পজিটিভ ডাইভারজেন্স বা বুলিশ ডাইভারজেন্স। তারপরে আমরা যদি কোনো ক্রস ওভার পাই, এখানে ক্রস ওভার পেয়েছি, তো আমরা এখানে বাইং করতে পারি। এবং আমরা অবশ্যই দেখে নেব যে কোনো বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে কিনা। এরপরে আমরা দেখব নেগেটিভ ডাইভারজেন্স, বেয়ারিশ ডাইভারজেন্স যাকে বলা হয়। এখানে দেখুন এখানে উপরের দিকে যাচ্ছিল, উপরের দিকে যাচ্ছিল, এখন নিচে এলো, আবার উপরে গেল, কিন্তু এখান থেকে এখানে যদি আমরা মার্ক করি অর্থাৎ দাগ টানি তাহলে এই দাগটা নিচের দিকে যাচ্ছে, অর্থাৎ এটা উপরে এটা নিচে। কিন্তু প্রাইসের দিকে যদি আমরা দেখি, এখান থেকে এখানে যাই তো উপরের দিকে যাচ্ছে প্রাইসটা, তাহলে আমাদের তৈরি হয়ে গেল বৈসাদৃশ্য, অর্থাৎ ডাইভারজেন্স তৈরি হয়ে গেল। তো এরকম হওয়ার পরে যদি আমরা কোনো নেগেটিভ ক্রস ওভার পাই, এখানে নেগেটিভ ক্রস ওভার পেয়েছি, তাহলে আমরা এখানে সেলিং করতে পারি। অবশ্যই আমরা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এখানে দেখব যে কোনো বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে কিনা। তো ক্যান্ডেলস্টিক নিয়ে 3খানা ভিডিও দেওয়া রয়েছে, আপনারা উপরে দেখতে পাচ্ছেন। প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব, 3খানা ভিডিও দেওয়া রয়েছে। এই 3খানা ভিডিও যদি আপনি দেখে নেন তাহলে ক্যান্ডেলস্টিক সম্বন্ধে আপনার একদম সম্পূর্ণ জ্ঞান হয়ে যাবে, এবং আপনি নিজেও ক্যান্ডেল তৈরি করতে পারবেন। কোনো মার্কেট দেখে আপনি নিজেও ক্যান্ডেল তৈরি করতে পারবেন। তো অনুরোধ করব ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। এরপরে রয়েছে পজিটিভ ক্রসওভার এবং নেগেটিভ ক্রসওভার। পজিটিভ ক্রসওভার এবং নেগেটিভ ক্রসওভার আগেও দেখিয়েছিলাম, তো আবারও দেখাচ্ছি সেই একই জিনিস। যদি এই পজিটিভ ক্রসওভার এই বেস লাইনের উপরে হয় তাহলে এটা খুবই স্ট্রং হয়, এবং যদি এই বেস লাইনের নিচে যদি পজিটিভ ক্রসওভার হয় তাহলে এটা দুর্বল ক্রসওভার হয়। কিন্তু যখন দুটো লাইন অর্থাৎ স্লো লাইন এবং ফাস্ট লাইন যখন এই বেস লাইনের উপরে উঠে যায় তখন এটা স্ট্রং তৈরি হয়, এবং তখন আমরা এটাকে বাইং করি। সেরকম নেগেটিভ ক্রসওভার যদি এই বেস লাইনের নিচে তৈরি হয় তাহলে এটা স্ট্রং সিগন্যাল আমরা ধরে নিই, এবং এখানে আমরা সেলিং করি। এবং নেগেটিভ ক্রসওভার যদি দেখা যায় বেস লাইনের উপরে হচ্ছে তাহলে এটা দুর্বল সিগন্যাল। কিন্তু যদি এই ফার্স্ট লাইন এবং এই স্লো লাইন যদি এই বেস লাইনের নিচে চলে আসে তখন আমরা বলবো এটা স্ট্রং ক্রসওভার হয়েছে, তখন আমরা এখানে আমরা সেলিং করতে পারি। এবার কথা হচ্ছে, অনেকে বলবে যে বাইং সেলিং তো বুঝলাম, যে এরকম পজিটিভ ক্রস ওভার হলে পরে আমরা বাইং করব, নেগেটিভ ক্রস ওভার হলে আমরা সেলিং করব, কিন্তু টাইম ফ্রেম কি রাখবো? তো এই কনফিউশন এখনই দূর হচ্ছে। দেখুন, যদি আপনি ইন্টারডে ট্রেডিং করেন তাহলে আপনি 5 মিনিট বা 10 মিনিটের চার্ট দেখতে পারেন। আপনি যদি 2 থেকে 4 দিন যদি হোল্ড করতে চান তাহলে 15 মিনিট থেকে 30 মিনিট বা 1 ঘন্টার চার্টও আপনি দেখতে পারেন। আর আপনি যদি
একটু লং এর দিকে যেতে চান, অর্থাৎ 15-20 দিন, 25 দিন, 1 মাস 1.5 মাস যদি আপনি হোল্ড করতে চান, তাহলে আপনি ডে চার্টে এটা দেখতে পারেন। এবার আমরা দেখে নেব পজিটিভ ক্রসওভার চার্টে। এখানে দেখুন ক্রসওভার হয়েছে। ক্রসওভার হয়েছে কোথায়? ক্রসওভার হয়েছে এই যে বেসলাইনের উপরে। তাই আমরা এটাকেই স্ট্রং সিগন্যাল মেনে নিয়ে আমরা এন্ট্রি করব। এন্ট্রি করব কোথায়? দেখুন এই ক্যান্ডেলে ক্রসওভার হয়েছে। এই ক্যান্ডেলটায় ক্রসওভার হয়েছে। কিন্তু আমরা এই ক্যান্ডেলে এন্ট্রি তো করতে পারবো না। কারণ এই ক্যান্ডেলটা হয়েছে তখনই ক্রসওভার হয়েছে। সঙ্গে, সঙ্গে তো আমরা এন্ট্রি করব না। আমরা দ্বিতীয় ক্যান্ডেলে এন্ট্রি করব। এইখানে আমাদের এন্ট্রি হবে। এবং এসএল কোথায় হবে? এসএল হবে এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলের আগের যে সুইং লো, এখানে আমাদের এসএল হবে। অর্থাৎ এখানে। এখানে আমাদের এসএল হচ্ছে। এবং আমাদের টার্গেট কি হতে পারে? আমাদের টার্গেট 1:2 অথবা 1:3 হতে পারে। আরেকটা পন্থা রয়েছে, সেটা হচ্ছে এই যে ফার্স্ট লাইন, এই ফার্স্ট লাইন যতক্ষণ এই স্লো লাইনের উপরে থাকবে ততক্ষণ আমরা হোল্ড করতে পারি। এবং যখন এই ফার্স্ট লাইন স্লো লাইনকে ক্রস করছে নিচের দিকে, তখন আমরা এখানে এক্সিট করতে পারি। অর্থাৎ এখানে আমরা এক্সিট করতে পারি। আরেকটা জিনিস আমাদের দেখার মতো রয়েছে, ওটা হচ্ছে এই যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপটা কত টাকা এখানে আমাদের লস নিচ্ছি সেটা আমাদের দেখতে হবে। কারণ আমাদের যে ক্যাপিটাল রয়েছে সেই ক্যাপিটালের 2% এর উপরে কিন্তু আমরা রিস্ক নিতে পারি না। আপনি যদি আপনার ক্যাপিটালের 2% এর উপরে যদি আপনি রিস্ক নেন, তাহলে আপনার ক্যাপিটাল ধীরে, ধীরে কমতে থাকবে এবং আপনি লং টার্মে গিয়ে লসের সম্মুখীন হবেন। তাই সবসময় বলব, আপনি যখন ট্রেড নেবেন আপনার ক্যাপিটালের 2% এর উপরে যেন আপনার লস না হয়। তো রিস্ক টু রিওয়ার্ড রেশিও নিয়ে আমাদের কাজ করতে হবে। এটা রিস্ক টু রিওয়ার্ড রেশিও, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট কি জিনিস, তার জন্যে একটা সম্পূর্ণ ডেডিকেটেড ভিডিও বানানো রয়েছে। আপনারা চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। ওই ভিডিওটা দেখে ওইটা রুলসটা যদি আপনি ফলো না করতে পারেন, তাহলে আপনি ট্রেডিং থেকে পয়সা কামাতে পারবেনই না। অথবা আপনার যে টাকা আছে সে টাকাও চলে যাবে। যদি আপনি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট যদি ফলো না করেন। রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট ফলো না করে ট্রেডিং করা মানে জুয়া খেলা। এটা আপনার ব্যবসা হওয়া উচিত। ব্যবসাতে আপনি কতটা রিস্ক নেবেন, কতটা ইনকাম করবেন, সেটা আগের থেকে ডিসাইড হয়ে যাওয়া দরকার। তো সেটা যদি বিস্তারিত আপনি জানতে চান, তাহলে রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। এবার আমরা চলে যাচ্ছি পজিটিভ ক্রসওভারের দিকে। দেখুন আগেরটাও পজিটিভ ক্রসওভার হয়েছে, এটাও কিন্তু পজিটিভ ক্রসওভার, কিন্তু একটু পার্থক্য রয়েছে। পার্থক্য কি? এটা তৈরি হয়েছে এই বেসলাইনের নিচে। বেসলাইনের নিচে তৈরি হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে বড় ক্যান্ডেল, এই বড় ক্যান্ডেলে কিন্তু এই ক্রসওভার হয়েছে। তো আমরা কি এখানে এন্ট্রি করব? না, এখানে আমরা এন্ট্রি করব না। আগে আমরা দেখিয়েছি যে আমরা এন্ট্রি করব কোথায়? এন্ট্রি করব হচ্ছে যখন এই ফার্স্ট লাইন এবং স্লো লাইন যখন এই বেস লাইনের উপরে উঠে যাবে, তখন আমরা এন্ট্রি করব। তো এই দেখুন এখানে কিন্তু আমাদের ফার্স্ট লাইন এবং স্লো লাইন এই বেস লাইনকে ক্রস করেছে। তাহলে এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেলটায় আমাদের এন্ট্রি হয়। তো এই ক্যান্ডেলে আমরা এন্ট্রি করব না, এখানে আমরা উপরে গেছে, উপরে যাওয়ার পরে আমরা এইখানে এন্ট্রি করব, এইখানটায় এন্ট্রি করব। এবং এসএল কি থাকবে আমাদের? এসএল থাকবে এই যে ক্যান্ডেল, এর নিচের ক্যান্ডেল, মানে এইখানটায় আমাদের এসএল থাকবে। এবং এই যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপের থেকে 1:2 অথবা 1:3 আমরা টার্গেট নেব। অথবা এই যে ফার্স্ট লাইন, এই ফার্স্ট লাইন যতক্ষণ আমাদের স্লো লাইনের উপরে থাকবে ততক্ষণ আমরা হোল্ড করব। এবং যখন এই ফার্স্ট লাইন স্লো লাইনকে ক্রস করবে, তখন আমরা এখানে এক্সিট করে যাব। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের এক্সিট হয়ে যায়। এখানে আমাদের এক্সিট হচ্ছে। তো আমরা যদি এখান থেকে মেজার করি, তাহলে দেখুন 1:3 আমরা এখানে ক্যাপচার করতে পারছি। এবার আমরা দেখব নেগেটিভ ক্রসওভার। নেগেটিভ ক্রসওভার দেখুন, প্রথমে যে নেগেটিভ ক্রসওভার আমরা দেখছি, এটা কিন্তু এই যে বেসলাইনের নিচে তৈরি হয়েছে, এখানে ক্রস হয়েছে। তো এখানে আমরা কিন্তু আর কিছু দেখব না। বেসলাইনের নিচে নেগেটিভ ক্রসওভার হয়েছে, তো এখানে আমরা সেল করব। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে এটা তৈরি হয়েছে, এখানে আমরা সেল করব। তাহলে আমাদের এসএল কি থাকবে?
এই ক্যান্ডেলের উপরের ক্যান্ডেল এখানে আমাদের এসএল থাকবে এবং আমাদের টার্গেট কি থাকবে? টার্গেট থাকবে 1:2 অথবা 1:3 অথবা এই যে ফার্স্ট লাইন, এই স্লো লাইনের নিচে যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু আমরা এটাকে হোল্ড করতে পারি। এখানে দেখুন, এখানে ক্রস কিন্তু হয়নি, দুজনে মিশে ছিল কিন্তু ক্রস হয়নি। তো এই পর্যন্ত আমরা থাকবো এবং এইখানে গিয়ে আমাদের ক্রস হয়েছে, অর্থাৎ এইখানে ক্রস হয়েছে। তো এইখানে আমরা এক্সিট করতে পারি। তো আপনারা এখান থেকে নিয়ে এই পর্যন্ত যদি আমরা দেখি, তাহলে আমাদের 1:3 কেন 1:6 পর্যন্ত চলে গেছে। তো যাই হোক, আমরা এভাবে হোল্ড করতে পারি। এরপরে দেখুন নেগেটিভ ক্রসওভার। এই নেগেটিভ ক্রসওভার দেখুন কোথায় তৈরি হয়েছে। এটা কিন্তু এই বেসলাইনের উপরে তৈরি হয়েছে। তো যেহেতু বেসলাইনের উপরে তৈরি হয়েছে, তাই আমরা কি করব? এখানে কিন্তু এন্ট্রি করব না। আমরা এন্ট্রি করব কোথায়? দেখুন এই যে বেসলাইন, এই বেসলাইনকে ক্রস করেছে এইখানটায়, দুটোর এখানে ক্রস করেছে। তো আমরা দেখব এটা যদি আমরা যাই, তাহলে আমাদের এই ক্যান্ডেলে এখানে গিয়ে ক্রসওভার হয়েছে, তাহলে আমাদের এখানে এন্ট্রি হয়, এখানে এন্ট্রি হয় এবং আমাদের এসএল কি থাকবে? এর উপরে যে হাই, এই হাইতে এখানে আমাদের এসএল থাকবে এবং আমরা কি করব? 1:2 অথবা 1:3 আমরা টার্গেট নিতে পারি, বা যতক্ষণ না এটা ক্রসওভার হচ্ছে, অর্থাৎ এই যে ফার্স্ট লাইন স্লো লাইনকে ক্রস না করছে, ততক্ষণ কিন্তু আমরা হোল্ড করব। এখানে দেখুন, এখানে গিয়ে ক্রস করেছে, অর্থাৎ এইখানে গিয়ে ক্রস করেছে, তাহলে আমরা এইখানে এতটা আমরা টার্গেট পেতে পারি। এখন কথা হচ্ছে, আপনারা বলতে পারেন যে এখানে ক্রস হয়েছিল, তাহলে আমরা এইখানে যদি এন্ট্রি করতাম তাহলে অনেকটা পেতে পারতাম, অনেক বড় প্রফিট হতো। কিন্তু কথা হচ্ছে কি, আমরা যখনই এন্ট্রি করব এবং যখনই এক্সিট করব, তখন তার একটা অবশ্যই লজিক থাকা উচিত। আমরা লজিক নিয়ে করব। অনেক সময় দেখা যায় অনেক বড় বড় ট্রেড আমাদের হাতের থেকে মিস হয়ে যায়, কারণ আমাদের সেটআপ তৈরি হয়নি, সেজন্য আমরা এন্ট্রি করি না। আসল কথা হচ্ছে, শেয়ার মার্কেটে পয়সা কামানোর একমাত্র পন্থা হচ্ছে আপনার ডিসিপ্লিন। আপনি ডিসিপ্লিন নিয়ে যদি আপনি কাজ না করেন, তাহলে এর থেকে এক পয়সাও বের করে নিতে পারবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই যে টপ আর বটম কখনোই ক্যাচ করা সম্ভব না। অনেকে স্বপ্ন দেখায় যে আমি টপে সেল এবং বটমে বাই করে দেখাতে পারি। কিন্তু বিষয়টা হচ্ছে, কবার তুমি দেখাতে পারো? হয়তো বাই চান্স ২-১ বার হয়ে যেতে পারে। কিন্তু সেটা দিয়ে কখনো ট্রেড করা যায় না। আর যারা এই স্বপ্ন দেখায়, তারা হচ্ছে ১ নম্বরের ফ্রড। আর যারা এই স্বপ্ন দেখে যে আমি পুরোটা ক্যাপচার করে নেব, পুরোটাই খেয়ে নেব, তারা কিছুই খেতে পারবে না। তারা আরো যা খেয়েছে তা উল্টি করে দেবে, বমি করে দেবে। মানে যা এখান থেকে ইনকাম তো করতেই পারবে না, বা পকেটে যা আছে তাও চলে যাবে। সেজন্যে আমাদের যতটুকুনি আমরা পাই, আমাদের সেটআপ যতটা দেয়, আমরা ততটা নিয়েই সন্তুষ্ট থাকব। শেয়ার মার্কেটে লোভ এবং ভয় আপনাকে সর্বশান্ত করে দিতে পারে। তাই ভয় এবং লোভকে উপেক্ষা করে যদি সিস্টেমেটিক আপনি চলেন, তাহলে এই মার্কেট থেকে অনেক পয়সা কামাতে পারবেন। এবার দেখুন পজিটিভ ডাইভারজেন্স। দেখুন আগের ডাইভারজেন্স তো দেখিয়েছি কিরকম হয়। এটা দেখুন এইভাবেই হয়েছে। প্রাইসটা নিচের দিকে আসছে, কিন্তু এই MACD কিন্তু ডাইভারজেন্স হয়ে গেছে, মানে বৈসাদৃশ্য তৈরি হয়েছে। তারপরে যখন এখানে ক্রসওভার হয়েছে, তখন আমরা এখানে এন্ট্রি করব এবং এই যে ক্রসওভার পর্যন্ত আমরা হোল্ড করতে পারি, বা 1:2 1:3 রিস্ক টু রিওয়ার্ড নিয়ে আমরা চলতে পারি। এখানে দেখুন আমরা কিন্তু এই যে ক্রস বেসলাইনের উপরে যাওয়ার কিন্তু আমরা অপেক্ষা করলাম না। কেন করলাম না? কারণ পজিটিভ ডাইভারজেন্স কিন্তু আমাদের আগের থেকে সিগন্যাল দিয়ে গেছে। কারণ এটাই হচ্ছে বড় সিগন্যাল যে ডাইভারজেন্স হয়েছে। ডাইভারজেন্সের সময় আমাদের এই বেসলাইনের উপরে বা নিচে যাওয়ার কোনো দরকার নেই। যেখানে তৈরি হয়েছে আমরা সেখানেই এন্ট্রি করতে পারবো। এবার দেখুন নেগেটিভ ডাইভারজেন্স। এখানে নেগেটিভ ডাইভারজেন্স, এই দেখুন এখান থেকে এখানে যদি আমরা মার্ক করি, তাহলে এটা নিচের দিকে যাচ্ছে MACD, কিন্তু প্রাইস কি করেছে দেখুন, এখান থেকে প্রাইস কিন্তু উপরের দিকে যাচ্ছে। মানে প্রাইস উপরে যাচ্ছে, কিন্তু MACD নিচের দিকে আসছে। তো এটা কারণে বৈসাদৃশ্য তৈরি হলো, যাকে আমরা ডাইভারজেন্স বলি। তারপরে আমরা কি করব? তারপরে আমরা অপেক্ষা করব যে কোনো নেগেটিভ ক্রসওভার দেয় কিনা।
তো দেখুন এখানে এখানে গিয়ে আমাদের নেগেটিভ ক্রসওভার পেয়ে গেছি। তো পেলেই আমরা এখানে কিন্তু এন্ট্রি করতে পারি এবং আমাদের এসএল কি হবে? এসএল এর উপরে আমাদের এখানে এসএল থাকতে পারে এবং 1:2, 1:3 আমরা টার্গেট নিতে পারি, অথবা এই যে ফার্স্ট লাইন, যতক্ষণে ফার্স্ট লাইন এই স্লো লাইনের নিচে থাকবে ততক্ষণ আমরা হোল্ড করতে পারি এবং এখানে ক্রসওভার হয়ে গেছে, এখানে আমরা এক্সিট করে যেতে পারি। এখানে কিন্তু আমরা সেই বেস লাইনের নিচে আসার অপেক্ষা করব না, কারণ এই যে ডাইভারজেন্স হয়েছে, এই ডাইভারজেন্সটাই হচ্ছে স্ট্রং একটা সিগন্যাল। সেজন্য আমরা অন্য কিছু আর দেখব না, ক্রসওভার হলেই আমরা এন্ট্রি করব। এবার দেখুন হিস্টোগ্রাম নেগেটিভ ডাইভারজেন্স। হিস্টোগ্রাম নেগেটিভ ডাইভারজেন্স কিরকম? দেখুন এখানে প্রাইসটা উপরের দিকে যাচ্ছে, দেখেন প্রাইস উপরের দিকে যাচ্ছে, কিন্তু হিস্টোগ্রাম কি করেছে দেখুন, হিস্টোগ্রাম কিন্তু ধীরে 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 ছোট হচ্ছে, হিস্টোগ্রাম ছোট হচ্ছে। তো এরকম যদি হয় তাহলে আমরা অপেক্ষা করব কোনো নেগেটিভ ক্রসওভারের। যখনই নেগেটিভ ক্রসওভার হবে তখনই আমরা এন্ট্রি করব। তো এখানে আমরা এন্ট্রি করতে পারি, অর্থাৎ সেলিং করতে পারি এখানে, এবং উপরে আমরা এখানে এসএল রাখতে পারি এবং 1:2 অথবা 1:3 আমরা টার্গেট নিতে পারি, অথবা এই যে ফার্স্ট লাইন রয়েছে, যতক্ষণ ফার্স্ট লাইন এই স্লো লাইনের নিচে থাকবে ততক্ষণ আমরা এখানে হোল্ড করতে পারি। দেখুন কত বড় একটা রেলি আছে, এই রেলিটা আমরা ক্যাপচার করতে পারবো শুধুমাত্র এই ফার্স্ট লাইনটাকে ফলো করে। এবার দেখুন হিস্টোগ্রাম পজিটিভ ডাইভারজেন্স। দেখুন এই প্রাইসটা কিন্তু নিচের দিকে আসছে এবং এই হিস্টোগ্রাম দেখুন এইভাবে যদি আমরা করি এটা উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ বৈসাদৃশ্য তৈরি হলো, এর নিচে এ উপরে, অর্থাৎ ধীরে ধীরে ছোট হচ্ছে। তো আমরা এই সময় দেখব যে এর পরে কোনো পজিটিভ ক্রসওভার এসছে কিনা। তো এখানে দেখুন পজিটিভ ক্রসওভার এসছে, আমরা এইখানে এন্ট্রি করতে পারি এবং এখানে আমরা এসএল রাখতে পারি এবং 1:3, 1:2, 1:2 অথবা 1:3 আমরা রিস্ক টু রিওয়ার্ড নিয়ে এখানে চলতে পারি, অথবা এই ফার্স্ট লাইন যতক্ষণ এই স্লো লাইনের উপরে থাকবে ততক্ষণ আমরা হোল্ড করতে পারি এবং যখন এখানে ক্রসওভার হয়ে যাবে তখন এখানে আমরা এক্সিট করতে পারি। দেখুন এখানে আমরা এক্সিট করতে পারি, এখানে আমাদের এক্সিট হচ্ছে এবং এখানে আমাদের এন্ট্রি হচ্ছে। তো দেখুন অনেক বড় একটা প্রফিট এখানে হতে পারে। তো সবসময় যে প্রফিট হবে তা কিন্তু নয়, সেজন্য আমাদের অবশ্যই এসএল রেখেই কাজ করতে হবে। এবার দেখব এমএসিডি ডবল টপ। এই যে ডবল টপ, এই ডবল টপ কিন্তু এমএসিডির উপরে। দেখুন এখানে যদি আমরা এখানে একটা দাগ দিই তাহলে এই যে একটা টপ হচ্ছে, এই যে একটা টপ হচ্ছে। তো এই যে ডবল টপ যখনই হবে তারপরে আমরা দেখব কোনো নেগেটিভ ক্রসওভার হয়েছে কিনা। যখন এই নেগেটিভ ক্রসওভার হচ্ছে তখনই কিন্তু আমরা এন্ট্রি করতে পারি। দেখুন এই ক্যান্ডেলটা নেগেটিভ ক্রসওভার হয়েছে, আমরা সেকেন্ড ক্যান্ডেলে এখানে এন্ট্রি করতে পারি এবং এই ক্যান্ডেলের উপরে এখানে আমরা এসএল রাখতে পারি এবং আমরা টার্গেট নিতে পারি। এই যে ক্রসওভার হয়েছে এই পর্যন্ত, এখানে গিয়ে এই পর্যন্ত আমরা ক্রসওভার টার্গেট নিতে পারি। তো একটা কথা হচ্ছে দেখুন এখানে কিন্তু আমাদের অল্প লাভ হচ্ছে, আমাদের প্রফিট কিন্তু কম হচ্ছে, কিন্তু আমরা যদি বেশিক্ষণ আমরা থাকতাম তাহলে আমাদের প্রফিটটা অনেক বেশি হতে পারত। কিন্তু এই যে বেশি প্রফিট কামানোর যে একটা ইচ্ছা, এই ইচ্ছা ত্যাগ করতে হবে। আপনার যতটা আপনার সেটআপ দিচ্ছে ততটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন। কখনো লোভ করবেন না, আর কখনো ভয় পাবেন না এন্ট্রি করতে। কারণ আপনার আগের থেকে লসটা কিন্তু ডিফাইন হয়ে থাকবে যে আমি এতটাই লস নেব। কতটা লস নেবেন? সেটা হচ্ছে আপনার যে ক্যাপিটালের মাত্র 2% আপনি লস নিতে পারবেন একটা ট্রেডে বা একদিনে। একদিনে আপনি 2% ই রিস্ক নিতে পারেন। তার বেশি রিস্ক নেবেন না। আবার পরের দিন আসবে সময়, আবার পরের দিন ট্রেড করবেন। একদিন লস হয়েছে তো অসুবিধে নেই। পরের দিন সেই লসটা কভার করতে পারবেন। কিন্তু আপনি একদিনই যদি সব টাকা কামাতে চান, তাহলে আপনার ক্যাপিটাল থাকবে না। পরের দিন আপনি ট্রেডই করতে পারবেন না। আপনার ক্যাপিটালই শেষ হয়ে যাবে। তো সেজন্যে যখন যেটা পাচ্ছেন সেটা নিয়েই সন্তুষ্ট থাকবেন এবং ডিসিপ্লিন নিয়ে কাজ করবেন। আর এই যে চার্টগুলো দেখাচ্ছি এগুলো দেখতে খুবই ভালো লাগছে, মনে হয় পারবো। কিন্তু যখনই আপনার টাকা ইনভলভ হবে তখন কিন্তু এগুলো আপনার চোখের সামনে ধরাই পড়বে না। আপনি ধরতেই পারবেন না। এজন্য কি করবেন? আপনি আগে এই চার্টগুলো আপনি ফলো করবেন,
এবং প্র্যাকটিস করবেন। যত আপনি প্র্যাকটিস করতে পারবেন তত আপনি পারফেক্ট হবেন এবং এই মার্কেট থেকে টাকা ইনকাম করতে পারবেন। আপনি যদি ভাবেন যে আমি টাকা আছে, আমার টাকা লাগিয়ে দিই, টাকার থেকে টাকা ইনকাম করব, পারবেন না। ওই টাকাও চলে যাবে। একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার যে টাকা ইনকাম করতে পারে তার ডবলেরও বেশি, তার থেকে অনেক গুণ বেশি এই ট্রেড করে ইনকাম করা সম্ভব। কিন্তু একবার ভাবুন, একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার হতে তার কত বছর অধ্যবসায় করতে হয়েছে, কত পড়াশোনা করতে হয়েছে। তো আপনার যদি তাদের মতো টাকা ইনকাম করতে হয়, তাদের মতো আপনাকে মেহনতও করতে হবে। অর্থাৎ পরিশ্রমও করতে হবে তাদের মতো। যদি আপনি তাদের মতো পরিশ্রম করেন তাহলে তাদের থেকে অনেক বেশি এই মার্কেট থেকে রোজগার করতে পারবেন। কিন্তু ডিসিপ্লিন নিয়ে সবসময় কাজ করতে হবে। এরপরে রয়েছে MACD ডবল বটম। দেখুন, এখানে যদি আমরা এরকম দাগ দিই তাহলে এখানে একটা বটম হচ্ছে, এখানে একটা বটম হচ্ছে। ডবল বটম হচ্ছে। এরপরে আমরা একটা ক্রস ওভারের অপেক্ষা করব। এখানে দেখুন ক্রস ওভার হয়েছে। তো এখানে ক্রস ওভার হয়েছে অর্থাৎ এই ক্যান্ডেলে। তো এই ক্যান্ডেলে আমরা এন্ট্রি করব না। আমরা সেকেন্ড ক্যান্ডেলে এন্ট্রি করব। আমরা এখানে এন্ট্রি করলাম এবং এখানে আমরা এসএল রাখলাম এবং 1:2 অথবা 1:3 আমরা টার্গেট নিতে পারি, অথবা এই যে ফার্স্ট লাইন রয়েছে, এই ফার্স্ট লাইন যতক্ষণ এই স্লো লাইনের উপরে থাকবে ততক্ষণ আমরা হোল্ড করতে পারবো এবং যখন এটা ক্রস হয়ে যাচ্ছে তখন আমরা এখানে এক্সিট করতে পারি। এখানে আমরা এক্সিট করে গেলাম। তো এই যে জায়গাটা, এইটা আমরা প্রফিট নিতে পারলাম, আর এই যে জায়গাটা, এইটা আমরা লস নিলাম। এই যে আমরা চার্ট তো দেখলাম, কিভাবে তৈরি হয় সবই জানলাম, কোনটাকে কি বলে আমরা জানলাম, এর সেটআপ গুলো জানলাম। কিন্তু এটাকে কিভাবে চার্টে প্লট করতে হয় সেটা একটু দেখা দরকার। চলুন সেটা দেখি। আমরা যে কোনো ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করব ট্রেডিং ভিউ। ট্রেডিং ভিউ সার্চ করলাম, চলে এলো ট্রেডিং ভিউ। আমরা এটাকে ফুল করে নিলাম। দেখুন, আমি ট্রেডিং ভিউ ব্যবহার করছি, আপনি ট্রেডিং ভিউ ব্যবহার নাও করতে পারেন। আপনার যে ব্রোকার রয়েছে সেই ব্রোকারের চার্টও ব্যবহার করতে পারেন। প্রত্যেকটি চার্টেই আপনার MACD রয়েছে, আপনি সেখানেও প্লট করতে পারেন। ইন্ডিকেটর সেকশনে গিয়ে আমরা এখানে সার্চ করব MACD। তো দেখুন উপরে রয়েছে মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স ডাইভারজেন্স, চলে এলো। তো আমরা এটাকে প্লট করতে পারি এবং এই দেখুন নিচে এটা প্লট হয়ে গেছে। এটা ছোট বড় আমরা করতে পারি। এবার আমরা সেটিং এ গিয়ে এই সেটিং গুলো আমরা পরিবর্তন করতে পারি। দেখুন, আপনাদের বলেছিলাম সেটিং কি থাকবে 12, 26 আর 9। তো এখানে আমরা এগুলো চেঞ্জ করতে পারি। 12 এর জায়গায় 20 ও করে দিতে পারি, 26 এর জায়গায় 50 ও করে দিতে পারি, 9 এর জায়গায় 10 ও করে দিতে পারি। তো এইভাবে আমরা করতে পারি। এবং আমরা স্টাইলে গিয়ে এই যে কালার গুলো রয়েছে, দেখুন হিস্টোগ্রামের কালার রয়েছে, গ্রিন রয়েছে আর রেড রয়েছে। এগুলো আমরা পরিবর্তন করতে পারি। MACD কালার আমরা পরিবর্তন করতে পারি। সিগন্যাল লাইনকে এই যে কালার রয়েছে, এই কালারও আমরা পরিবর্তন করতে পারি। এবং আমরা যদি বলি যে এই যে লাইনগুলো রয়েছে, এই লাইনগুলো আমরা একটু মোটা করে নেব। দেখুন, এই দেখুন মোটাও করা যাবে। এখানে আমরা মোটাও করে নিতে পারি। ঠিক আছে? তো এরকম আমরা এটা যদি চাই এটা মোটা করে দেবো, তো এটা আমরা মোটা করতে পারি। এটা আমরা মোটা করে দিতে পারি। তো আমরা যেরকম খুশি সেরকম আমরা এই সেটিংটাকে করে নিতে পারি। ধৈর্য ধরে এতক্ষণ যে ভিডিওটি দেখলেন তার জন্যে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করে নেবেন। নমস্কার।